আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা কথা বলতে চাই কোটা আন্দোলন এবং প্রশ্ন ফাঁস যে ঘটনা ঘটেছে সেসব বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক কামরুল হাসান বাদল। স্বাগত আপনাকে আমাদের। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে আমরা একটু কোটা আন্দোলন নিয়ে একটু শুরুতে কথা বলি, যে গত কয়েকদিন ধরে এটা নিয়ে আন্দোলন হচ্ছে সারা দেশ জুড়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শহরে, বিভাগীয় শহরগুলোতে আন্দোলন হচ্ছে। কিন্তু সরকার হচ্ছে যে এটা আদালতের বিষয়। আবার আদালতকে দেখলাম কয়েকটা নির্দেশনাও সরকারকে দিয়েছে যে কোটা বাড়ানো যাবে, কমানো যাবে, বা পুরনো যে 2018-র যে রায়টা সেটার একটা পূর্ণাঙ্গ ফলাফল এই দিন প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে আসলে এই আন্দোলনটা নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। আন্দোলনের যৌক্তিকতা যদি প্রথমে আমি যৌক্তিকতাটা বলি, মনে করুন একটি যৌক্তিকতা আছে। অনেক শিক্ষার্থী মনে করছে যে কোটার কারণে তারা বঞ্চিত। এটি একটি দুর্ভাগ্য যে আসলে তাদেরকে পরিষ্কারভাবে বোঝানো যায়নি যে 56% যে কোটার কথাটা তারা বলছে, যে সেখানে যে ওদের বড় টার্গেট হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটা, যে বিষয়টা 30%-এর মাত্র, সেটা নিয়ে তাদের একটা বড়, এবং তারা বলতে চাচ্ছে পৃথিবীর অনেক দেশে কোটা নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর অনেক দেশেই কোটা আছে। আর মুক্তিযোদ্ধাদের যে কোটা, সেটা বলতে হবে যে পৃথিবীতে তো দুটো রাষ্ট্র মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, একটি হচ্ছে আমেরিকা এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে বা যুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে স্বাধীন হয়েছে এই দুটো দেশ। ফলে এখানে মুক্তিযুদ্ধের চেতনার যে বিষয়টি, মুক্তিযোদ্ধাদের সম্মানের যে বিষয়টি, সেটি তো বাংলাদেশে যে বাস্তবতা, সেটা ভারতে নেই, পাকিস্তানে নেই, বা পৃথিবীর অন্য কোনো দেশে মুক্তিযোদ্ধা নেই, ওদের মুক্তিযোদ্ধার কোটাও থাকার প্রশ্ন নেই। এখন যাদের রক্ত ঘামে শ্রমে ত্যাগে আমাদের দেশটি স্বাধীন হলো, তাদেরকে কি আমরা কোনো সম্মান দেখাবো না? বা তাদের জন্য কি এই দেশ, এই সংবিধান তাদের জন্য কি কোনো ধরনেরই সুযোগ দেবে না? সে বিবেচনায় বঙ্গবন্ধু সরকার প্রথমে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা সংরক্ষণ করেছিলেন। পরবর্তীতে যে বিতর্কগুলো এসছে, সেখানে কিন্তু কিছু কিছু বিষয়ের জন্য আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাও দায়ী। যেমন বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় আমি বলবো যে, যেমন ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া সনদ, তারা সচিব হয়েছে, উপসচিব হয়েছে, বড় বড় চাকরি বাকরি করেছে, কিন্তু দেখা গেছে যে ওরা আসলে মুক্তিযোদ্ধা ছিল না। এবং এরকম বলা হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা আছে এখন, সেখানে অর্ধেকের বেশি আছেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা। ফলে মুক্তিযোদ্ধার যে তালিকা, সেটার প্রতি তো অনাস্থা আছে এই প্রজন্মের অনেক সন্তানের বা অনেক মানুষের, কারণ এই মুক্তিযোদ্ধারা অনেকেই প্রকৃত নয়। ফলে আগে এখানে একটু পরিষ্কার করা উচিত ছিল যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটা তালিকা 52 বছর পরেও করতে না পারার ব্যর্থতা রাষ্ট্রকে নিতে হবে। এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে সরকার, তার আমলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা না হওয়া, এটি গভীর হতাশাজনক একটি বিষয়। এই কারণে আজকে মুক্তিযোদ্ধাদের প্রশ্নটা আসছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে, অসম্মান করে কথা বলার এই একটি সাহস পাচ্ছে। আরেকটি বিষয় বলি, যে এখানে বলে যে এদের জন্য মেধাবীরা সুযোগ পাচ্ছে না। এখানে একটি ভুল ধারণা আছে। মুক্তিযোদ্ধা কোটায় যারা যাচ্ছে, তারা কিন্তু লিখিত পরীক্ষা, তারা প্রিলিমিনারি এবং পরবর্তীতে লিখিত এবং ভাইভায় পাশ করার পরে তারপরে তারা ওই বিবেচনায় তারা চাকরিটার অগ্রাধিকার পাচ্ছে। মানে সেটা এমন নয় যে অমেধাবীরা, মানে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি বলে অমেধাবীরা এসে মানে চাকরি করছে, সেটা নয়। এখানে এই প্রজন্মের সন্তানদের কাছেও এই বার্তাটা বা এই সত্যটা প্রকাশ করবার বা তাদের কাছে তুলে ধরবার এই ব্যর্থতাও কিন্তু সরকারকে নিতে হবে, বা আমাদের বুদ্ধিজীবীদের বা যারা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত, যারা আমাদের প্রশাসনের সঙ্গে যারা জড়িত, তাদের দায়িত্ব ছিল যে এই বিষয়গুলো মানে স্পষ্ট করা। এবং এটা আবার মনে রাখতে হবে যে এখানেই শুধু শেষ নয়, যে অনেক সময় যখন মুক্তিযোদ্ধা তালিকা থেকে বা তাদের কোটা থেকে পাওয়া যায় না পর্যাপ্ত পরিমাণ, তখন মেধাবী তালিকা থেকে এখানে যুক্ত করা হয়। ফলে অমেধাবীরা সুযোগ পাচ্ছে মুক্তিযোদ্ধা বা কোটার মাধ্যমে, সেটি নয়। কোটা রাখতে হবে, কোটা রাখতে হবে, কারণ কিন্তু এই ক্ষেত্রে কি 56% যে কোটার কথা বলা হচ্ছে, এটা কি আসলে যৌক্তিক? একটু বেশি। আমি বলি যে এটা একটু বেশি, কারণ কোটাটা আমরা তুলে দিতে পারবো না। কারণ কোটা তুলে দেওয়ার আগে একটি সমতা ভিত্তিক শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা আমরা গড়ে তুলতে হবে। এই ব্যবস্থা তো আমরা গড়ে তুলতে পারবো না।
মনে করুন ঢাকা বা চট্টগ্রামের যে ছেলেটি সহজে লেখাপড়া করার সুযোগ পায়, গলাচিপার সেই ছেলেটি পায় না, গাইবান্ধার সেই ছেলেটি পায় না, হাতীবান্ধার সেই ছেলেটি পায় না, এই সন্দ্বীপের সেই ছেলেটি সেটা পায় না, হাতিয়ার সেই ছেলেটি পায় না। ফলে এই যে জেলাভিত্তিক কোটা আছে, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা আছে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা আছে, আমাদের নারীদের জন্য কোটা আছে, আমাদের শারীরিক প্রতিবন্ধী যারা তাদের জন্য কোটা আছে। এই কোটাগুলো কিন্তু রাখতে হবে, কারণ পৃথিবীর সমস্ত জায়গায় এই কোটাগুলো আছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের মূলধারায় যুক্ত করার জন্য তারা তো সুবিধা বঞ্চিত, ফলে রাষ্ট্র যেহেতু তাদের সুবিধাটা সমবন্টন করতে পারেনি, ফলে তাদেরকে এই সুযোগটা দিতে হবে, কোটাটা রাখতে হবে। এখন আপনি যে কথাটা বলেছেন এই কথাটা আসলে উচ্চারিত হওয়া উচিত, এবং আমি মনে করি যে 56% কোটাটা উচিত কিনা বা এর দরকার, এবং সেটা কত পার্সেন্ট হতে পারে, মুক্তিযোদ্ধাদের কত পার্সেন্ট হতে পারে, তাদের পরিজনের ব্যাপারটা কত দূর যেতে পারে, এবং অন্যান্য জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য হতে পারে। আমার মনে হয় এটার জন্য একটি কমিশন গঠন দরকার। এই কমিশনে আমাদের সামনে যারা থাকবে, ছাত্র প্রতিনিধি থাকবে, বুদ্ধিজীবী থাকবে, আমাদের প্রশাসনের মানুষ থাকবে, আমাদের ব্যবস্থা যারা আছে তারা থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, তাদেরকে নিয়ে কমিশন গঠন করে এটার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এর শুধুমাত্র এটা হাইকোর্ট থেকে সংসদ, সংসদ থেকে হাইকোর্ট, এবং এরপরে আবার রাজপথে আন্দোলন করা, এটা নিয়ে একটা অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, এটা নিয়ে অরাজকতা তৈরি হয়ে, এবং এটি নিয়ে আমাদের মুক্তিযোদ্ধা যাদেরকে নিয়ে আমরা গর্ব করি তারা অসম্মানিত হচ্ছে। আমার মনে হয় যে জাতিকে উদ্ধার করার জন্য সরকারের খুব সহসায় একটি সিদ্ধান্ত যাওয়া উচিত। এই যে আপনি বললেন সহসায় সিদ্ধান্ত যাওয়া উচিত, কিন্তু আমরা দেখলাম যে 2008-তে এটা নিয়ে যখন কথা হয়েছিল, আন্দোলন হয়েছিল, এবং সরকার সেটা পরিপত্র মাধ্যমে এটা কোটাটা কোনো কোনো ক্ষেত্রে বাতিলও করা হয়েছিল। এরপরে 6 বছর পার হয়ে গেল, সরকার আসলে সার্বিকভাবে এটা আসলে পরিচিত করা বা সংস্কার যেটাই হোক না, এই জায়গাতে আসলে স্ট্রং একটা ভূমিকা রাখার জায়গাটা আসলে হলো না কেন? আপনার কি মনে হয়? সরকারের মধ্যে নিশ্চয়ই একটি দোদুল্যমানতা আছে। মনে করুন এই বিষয়টা যেটা এখন যে ঘটেছে, সেটা কিন্তু এটা হাইকোর্ট আপিল করার ব্যাপারে, সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে এখন এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। মনে করুন এখানে আদালতের একটা বিচারাধীন ব্যাপার, তো আমি তখন আদালতের ব্যাপারে কিছু বলতে পারবো না। এই বিষয়টা আসলে এখন আদালত সংসদের উপর ছেড়ে দিয়েছে সংসদ। এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আসলে সার্বভৌম কোনটি, জাতীয় সংসদ নাকি সুপ্রিম কোর্ট? আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে, এবং এখানে এটা পরিষ্কার হতে হবে যে আসলে সার্বভৌমকে, মানে হাইকোর্টের উপর সংসদ কথা বলতে পারবে, নাকি সংসদের উপর হাইকোর্ট বা মানে সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত কথা বলতে পারবে, এটাও আমাদেরকে আমার মনে হয় নির্দিষ্ট করা উচিত। তাহলে আমার মনে হয় আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই বিষয়ে আমি বলছি যে হ্যাঁ, এটা সরকারের একটা দোদুল্যমানতা আছে, ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই, কারণ এই বারবার এই ধরনের আন্দোলন হবে, আমাদের শিক্ষার্থীদেরকে ভুল বোঝানো হবে। এখানে আমি আরেকটি যুক্ত করি, যেমন এখন যে আন্দোলনটা হচ্ছে এর পিছনে কিন্তু সরকার বিরোধী একটি শক্তির আছে, ইন্ধন আছে। সেই ইন্ধনটা কিন্তু আমাদের স্বাধীনতা বিরোধী শক্তির ইন্ধন। আমি এটার সাথে যুক্ত করতে চাই যে কাদের মোল্লা রায় হওয়ার পরে যে আন্দোলনটা শাহবাগে হয়েছিল, শতাব্দীর মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ একটি সমাবেশ, এইটাকে কিন্তু চ্যালেঞ্জ করার মতো একটি বিষয় এখন যারা বলছে যে তারা কিন্তু একই ধরনের আচরণটা করছে। কোর্টে কি বলেছে সেটা বড় কথা নয়, তুমি কি রায় দিলে সেটি বড় কথা নয়, আমরা কি বলছি সেটা শোনো, এটা করতে হবে। আমার মনে হচ্ছে যে কাদের মোল্লার ব্যাপারে গণজাগরণ মঞ্চ থেকে এদেশের মুক্তিকামী জনগণ যে ধরনের আচরণটা করেছিল, যে দাবিটা জানিয়েছিল, তারা এখন তাদেরকে ব্যবহার করে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায়। নিশ্চয় আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবার স্বাগত প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম কোটা আন্দোলন ও প্রশ্ন ফাঁস নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক কামরুল হাসান বাদল। আপনি যে বলছিলেন এখানে হয়তো উদ্দেশ্য এইসব, কিন্তু আমরা এই আন্দোলনে দেখলাম যে অনেক মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানরা বক্তব্য দিচ্ছে, তারাও বলছে যে আমরা এই কোটা সংস্কারের পক্ষে। তার মানে কি ওরা যারা আন্দোলন করছেন তারা বলছেন এটা একটা সার্বজনীন বিষয়? কোটার বিষয়টা তো বর্তমান যারা
আন্দোলনটা করছে তারা নিজেরা তো সর্বজনীন বলেই মনে করছে। আর এখানে যেমন অনেকে বলছে যে তারা নিজেরাই মুক্তিযোদ্ধার সন্তান, তারা হয়তো চাইছে যে, তারা বলছে যে আমরা নিজেরা মুক্তিযোদ্ধার পরিবার থেকে এসেছি কিন্তু আমরা কোটা চাইছি না। সেটি তার ব্যক্তিগত অভিমত থাকতে পারে। তবে অনেক মুক্তিযোদ্ধা পরিবার বা অনেক মুক্তিযোদ্ধা আছেন, তারা তো হয়তো চাইছেন। ফলে এখানে বিষয়টা থেকে যাচ্ছে, অমীমাংসিত থেকে যাচ্ছে, কারণ তার দাবিটাও সর্বজনীন কিনা। আন্দোলনটা সর্বজনীন, হয়তো যে যারা আজকে আন্দোলনটা করছে তারা তো মনে করুন এই প্রজন্ম গত 16 বছর ধরে আওয়ামী লীগ সরকারকে দেখছে। আওয়ামী লীগ সরকার ছাত্রলীগের রাজনীতি দেখছে, যুবলীগের রাজনীতি দেখছে, আওয়ামী লীগের রাজনীতি দেখছে, আওয়ামী লীগের শাসন দেখছে। ফলে ওরা তো অতীতে অনেক কিছু ঘটেছিল বাংলাদেশে, এই বিষয়গুলো তো ওরা জানে না। ফলে ওরা তো ওদের যখন বুদ্ধিটা হয়েছে তখন এই সরকারকে দেখছে, ছাত্রলীগের আন্দোলনগুলো দেখছে, কর্মকাণ্ডগুলো দেখছে। এটা কি দেখছে সেটা আমরা যারা সাংবাদিকতা করি খুব ভালো করে জানি। ফলে তাদের তো এক ধরনের বিরক্তি আছে এই সরকারের প্রতি, এবং এটা সব দেশেই থাকে যে সরকার বিরোধী একটি মনোভাব সবসময় কাজ করে। আর এর মধ্যে যে কথাটা আমি শুরুতে বলেছিলাম যে তাদের কাছে আসলে বিষয়টা পরিষ্কার করে কেউ তুলে ধরতে পারেনি। 56% এই মধ্যে কত পার্সেন্ট মুক্তিযোদ্ধার এবং কত পার্সেন্ট পিছিয়ে পড়া জনগোষ্ঠী। যেমন এর মধ্যে যে তথ্যটা আমরা পেয়েছি যে গত কয়েক বছরের মধ্যে নারীরা পিছিয়ে পড়েছে চাকরি বাকরির ক্ষেত্রে, যেহেতু নারীদের কোটাটা নেই সেক্ষেত্রে নারীরা পিছিয়ে পড়েছে। এখানে মনে করুন এই কোটাটা একদম তুলে দেওয়াটা যৌক্তিক কিনা সেটাও বিবেচ্য বিষয়। আমি ওই কথাটা এখানে আবার বলতে চাই না, যারা আন্দোলন করছেন তারা তুলে দেওয়ার পক্ষে না, তারা বাতিল হোক সেটাও বলেনি। তারা বলছে যে সংস্কার করতে হবে এবং সেটা সর্বোচ্চ হতে পারে 5% এরকম। হ্যাঁ, তাদের দাবি 5%। আনিসুল হকের একটি গদ্য কার্টুন ছাপা হয়েছে, সে বলছে সবাই কিন্তু সংস্কারটা চাচ্ছে, সরকার চাচ্ছে সংস্কার, কোর্ট চাচ্ছে সংস্কার, ছাত্ররা চাচ্ছে সংস্কার, অভিভাবকরা চাচ্ছে সংস্কার, তাহলে সংস্কারটা হচ্ছে না কেন? আসলে ওদের যে দাবি 5%, এই 5% সংস্কারটা মানে কোটাটা দিয়ে এটা পরিপূর্ণ হবে না, এটা বাড়াতে হবে। তো আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে মানে শেষ পর্যন্ত এটি সর্বসম্মত হওয়া উচিত, কারণ বারবার একটি আন্দোলন হবে, বারবার এটা আগে পিছিয়ে হতে থাকবে। আমার মনে হয় এটা কমিশন গঠন করা দরকার। আমি আবারও এই কথাটা উত্থাপন করতে চাই যে একটি কমিশন গঠন করা দরকার, সেখানে ছাত্রদের এবং সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সেখান থেকে একটি সিদ্ধান্ত আসলে আমার মনে হয় সেটি সংসদে পাশ করিয়ে নিলেই আমার মনে হয় এটা ভালো হয়। 5% যে কথাটা বলছে এটি হবে না আসলে। 5% দিয়ে আমাদের বাংলাদেশের যে সমাজ বাস্তবতা, সেখানে 5%-এর এই কোটা দিয়ে কিন্তু আসলে আমাদের যে পিছিয়ে পড়া সমাজ, আমাদের যে শ্রেণী বৈষম্যমূলক যে সমাজ ব্যবস্থা, সেখানে এটা সম্ভব হবে না। এই যে ওরা আন্দোলন শুরুর পরে আমরা দেখলাম যে আদালত যেহেতু একটা 2018 সালের যে রায়, সেটার পূর্ণাঙ্গ যে রায় সেটা প্রকাশ করেছে, সেখানেও বলা হয়েছে যে কোটা বাড়ানো বা কমানো এইটার এক ধরনের ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। তার মধ্যে তারা সংস্কার আন্দোলন করছে। আপনি কি মনে করেন যে একটা দূরত্বের জায়গাটা অনেকখানি এখন মানে একটা কমে আসছে, বা এই জায়গায় একটা সমাধানের পথ বেরিয়েছে? হ্যাঁ, সেটা তো সরকারকে একটা সুযোগ করে দিয়েছে। মানে আদালত, মানে আমার মনে হয় আদালত সংসদের উপরে আস্থা রাখার চেষ্টা করেছে, এবং সংসদ যে আসলে সার্বভৌম, জনগণের প্রতিনিধি দ্বারা নির্বাচিত যারা মানে আইন প্রণেতারা সেখানে আইনটা মানে নির্ধারণ করবে, সেটা যে আচরণটা আদালত করেছে এটা আমি খুব যথার্থ মনে করি, এবং তারা বিচক্ষণতা পরিচয় দিয়েছে। সরকারের এখন উচিত যে এটা সংসদে পাশ করিয়ে নেওয়া এবং এটাকে পাকাপোক্ত করা। এটা এমনও হতে পারে যে এটা 10 বছরের জন্য করা হবে, এরপরে আবার বিবেচনা করা হবে, সেভাবেও করতে পারে। তবে এটা সরকারের, যেহেতু এটা বলা হচ্ছে যে কোর্ট এটা বলটা সরকারের কোর্টে চালান করে দিয়েছে, সরকারের উচিত এখন এই বিষয়ে তারা সুযোগ নেই, এবং থাকাটা আমাদের জন্য সমীচীন হবে না, মঙ্গলজনকও হবে না। এটি আসলে তাদেরকে ডেকে, তাদের ছাত্র নেতাদেরকে ডেকে, যারা আন্দোলনকারী তাদেরকে ডেকে এবং সবার সাথে বসে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত আসা উচিত। আর যারা আন্দোলন করছে তাদেরও মনে করতে হবে এটি তো আসলে আদালত, যেহেতু সরকার একটি পরিপত্র দিয়ে এটাকে বাতিল করে দিয়েছিল, আদালত যেহেতু বিষয়টা সামনে নিয়ে এসছে, এখন আদালতে বিচারাধীন যেহেতু বিষয়টা,
সেটা সংসদ ছাড়া রাজপথে এসে এইভাবে দাবি আদায় করার চেয়ে আমার মনে হয় আলোচনা টেবিল বসা এবং এখানে সবারই একটি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। আমরা একটু যেতে চাই প্রশ্ন ফাঁস। আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে খুব আলোচিত বিষয় এবং আমাদের একটু অনুসন্ধানী প্রতিবেদনও গেছে, সেখানে বলা হয়েছে যে প্রায় গত প্রায় এক যুগের মতো সময়ের মধ্যে বিসিএস সহ প্রায় 30টির মতো নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এইটা আসলে এই যে এখন যেখানে আসলে বেকারত্ব সময়, যেখানে আসলে এই কোটা আন্দোলনও তো এক ধরনের আসলে চাকরির জন্যই মূলত, এই সময়ের মধ্যে যখন আসলে চাকরিতে নানা ধরনের গলত তৈরি হয়, এটা আসলে বেকারত্ব দূর করার ক্ষেত্রে কতটুকু প্রতিবন্ধকতা তৈরি করে? প্রতিবন্ধকতা, বেকারত্ব তো আমাদের তো এমনিতে করুন চাকরির ক্ষেত্র সীমিত, আমাদের সরকারি চাকরি করার ক্ষেত্রেও তো খুব সীমিত, 1 লক্ষ পোস্ট মাত্র খালি থাকে সব সময়। সেখানেও যদি মনে করুন এইভাবে মানে যেখানে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্য দিয়ে যারা এমন কতগুলো পদে যাবে যে পদগুলো আমাদের প্রশাসনে রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে যারা বড় ভূমিকা রাখবে, এই ধরনের পরীক্ষাগুলোতে এইভাবে কারচুপি করে অযোগ্য ব্যক্তিদেরকে এনে পাশ করিয়ে দিয়ে তারা আজকে বিভিন্ন বড় পদে চলে গেছে। এতদিনে 10-12 বছরে তারা অনেক উপরে উঠে গেছে। এটি অন্যায় এবং এই অন্যায়টা কিন্তু খুব ছোটখাটো অন্যায় নয়। এটি সাধারণ চুরির ব্যাপার, ঘুষ খাওয়ার মতো অপরাধের সাথে গণ্য করাটা সমীচীন হবে না। কারণ তারা যে অপরাধ করেছে সেই অপরাধের সাথে আমাদের জাতিকে মেধাশূন্য করা, আমাদের জাতিকে পঙ্গু করা এবং আমাদের মেধাবী সন্তানদের সুযোগ না দেওয়ার যে অপরাধ করেছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এটি আমার কাছে খুব ভাবতে অবাক লাগে যে আপনারা যে অনুসন্ধানী রিপোর্টটা প্রকাশ করেছেন, এর আগেও কিন্তু পিএসসি থেকে প্রশ্নপত্র ফাঁস হয়, পিএসসির অনেকে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এবং এই ছোটখাটো অনেক ক্ষেত্রে আমরা প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের খবর আমরা দেখেছি। বিভিন্ন কোচিং সেন্টারগুলো এই সব অপকর্মের সঙ্গে জড়িত, কিন্তু তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। না হওয়ার কারণে কিন্তু বারবার এই ধরনের অপরাধগুলো হচ্ছে। আমি বুঝতে পারি না, মনে করুন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি আরেকটা প্রশ্ন করবেন আমাকে। আবেদ আলী একজন গাড়ি চালক, সে আবেদ আলী প্রকাশ্যে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে পোস্ট দিচ্ছে যে আমাদের একটি হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসলাম আলহামদুলিল্লাহ, এবং সে যে গাড়িতে সে যে বাড়িটা করেছে, সে যে পয়সা খরচ করে, এই পয়সাগুলো খরচ করে একজন গাড়ি চালক, সেই প্রশ্নটা কেউ করলো না? মানে কেউ অবাক হলো না যে একজন গাড়ি চালক কি করে এত অর্থবিত্তের মালিক হতে পারে? এর আগে আমরা মতিউর রহমানের ইয়েটা দেখলাম, কেউ প্রশ্ন করে না যে একজন মতিউর রহমান চাকরিজীবী, সরকারি চাকরি করে কতটুকু সে বেতন, সে এত এত বাড়ি গাড়ি এত সম্পদের মালিক হয় কি করে? এগুলো তো অজানা থাকার কথা নয়। এইটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করবো, আমাদের আরো একটা বিরতি নিতে হবে। দর্শক, আরো একটা বিরতিতে যাব, ফিরবে একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। আন্দোলন করার, আমাদের গণতান্ত্রিক দাবি রাখার যে অধিকার, সেটির সামনে একটি দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের মূল ভিত্তি, সেটিকে মান্য করতে পারছি কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটিতে যথেষ্ট বিঘ্ন ঘটছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা কিন্তু গত 1 জুলাই থেকে দীর্ঘদিন খুবই সৌহার্দ্যপূর্ণ ভাবে পুলিশের সাথে সম্পর্ক রেখেছি এবং তাদের সাথে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো প্রকার ফেস টু ফেস হামলা কিংবা সংঘাতের ঘটনা ঘটেনি। আমরা আমাদের আন্দোলন খুব সুশৃঙ্খল ভাবে প্রমাণ করেছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে আমরা চ্যালেঞ্জ করে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, 10 দিনের আন্দোলনে বাংলাদেশের কোথাও কোন শিক্ষার্থী কোন ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আপনারা সাংবাদিক বন্ধুরাও সেটি দেখেছেন। কিন্তু যখনই বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ সম্মেলন করলো, ক্ষমতাসীন ছাত্র
ভাঙা উস্কে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জানিয়ে দিতে চাই শিক্ষার্থীরা ভবিষ্যতেও সুশৃঙ্খল ভাবে নিয়মতান্ত্রিক ভাবে তাদের সাংবিধানিক অধিকারের প্রয়োগ করবে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল আজকে শাহবাগ থানায় অজ্ঞাতনামা বলে আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল যে ঘটনাটি শাহবাগে ঘটেছে সেখানকার একজন দায়িত্বরত রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার একটি স্টেটমেন্ট আমি আপনাদেরকে শোনাতে চাই। আমাদের শাহজাহানে হামলা না, এখানে আমাদের শাহজাহান ছিল। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এসেছিল তারা অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, এই ধরনের একটা ঘটনা, তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আপনারা শুনতে পেয়েছেন, তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে দাঁড়িয়ে দর্শক, আমরা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আমরা আবারও স্টুডিও আলোচনায় ফিরতে চাই। কামরুল হাসান বাদল, আমরা শুনছিলাম তাদের আলোচনা, তারা তাদের কর্মসূচি ঘোষণা করছিলেন। আমরা একটু যদি আবার সেই প্রশ্ন ফাঁসের দিকে যেতে চাই, আমরা একদম শেষের দিকে, যে এই যে আসলে এটা এক ধরনের ব্যাধির মতো হয়ে গেছে, যে এটা একসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হতো, এখন চাকরিতে হচ্ছে। এই সার্বিকভাবে আসলে এই পুরো সিস্টেমটা আসলে একটা পরিশীলিত করা বা এখানে আসলে মানে সিস্টেম পাল্টানো, এই জায়গাতে আসলে এখন কি করার আছে? এখানে আসলে যে যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি। মানে আমাদের আমি খুব দুঃখের সঙ্গে বলি, বঙ্গবন্ধু ৭২-এ দেশে ফেরার পরে তিনি প্রথম যে ভাষণটি দিয়েছিলেন, উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেছিলেন যে কবিগুরু আপনার কথাটি মিথ্যা হয়েছে। আপনি লিখেছিলেন যে ৭ কোটি বাঙালির হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, আমার বাঙালিরা আজকে মানুষ হয়েছে যারা দেশকে স্বাধীন করেছে। তারপরে আপনি দেখবেন তার কয়েক মাস পরে তার মোহ ভঙ্গ হয়েছিল। তিনি বলেছিলেন যে মানুষ পায় স্বর্ণের খনি, সোনার খনি, আমি পাই চোরের খনি। তিনি ৭৫-এর ১৫ আগস্ট নিহত হওয়ার আগে পর্যন্ত অবিরাম কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বলে গেছেন, মজুদ্দারদের বিরুদ্ধে বলে গেছেন, চোরা কারবারিদের বিরুদ্ধে বলে গেছেন। এবং তার কন্যা শেখ হাসিনাও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। এই যে শুদ্ধাচার কৌশলপত্রে পরিণত করেছেন ২০১২ সালে, সেটির মধ্য দিয়ে তিনি একটি দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল প্রায় দ্বিগুণ করেছিলেন। তিনি বলেছিলেন যে বেতনটা পায় সেটা দিয়ে যদি তারা চলতে না পারে তারা দুর্নীতি করবে। তিনি ভেবেছিলেন যে বেতনটা বাড়ালে দুর্নীতি কমবে, কিন্তু দুর্নীতি কমেনি। দুর্নীতিটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে পোক্ত হয়ে গেছে যে আমরা দুর্নীতি ছাড়া সুনীতির কথা কখনো কল্পনা করি না। আর আমাদের সমাজ ব্যবস্থাটা পচে গেছে এমনভাবে যে আমরা দুর্নীতিবাজকে অসম্মান করি না সমাজে। আমরা জানি যে এই লোকটা দুর্নীতি করে, কিন্তু আমরা তাকে যথার্থ সম্মান করি। এবং এটার ফলে দুর্নীতিবাজরা বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা কোনো ধরনের লাজ লজ্জা ছাড়া তারা দুর্নীতি করছে। নিশ্চয়ই আমরাও চাই যে একটি সামাজিক সচেতনতাও তৈরি হোক এই দুর্নীতির বিরুদ্ধে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।